এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অটোক্যাডের ফ্লোর প্ল্যান। এখানে আমি যদি এটাকে আমি জুম করতে চাই, কোনো এরিয়া যদি আমি জুম করে দেখতে চাই, সাপোজ আমি যে কারের যে সেকশনটা এই জায়গা যদি আমি জুম করতে চাই, আমাকে জাস্ট স্ক্রোল যেটা আছে মাউসে ওইটা আপনি যদি সামনের দিকে নেন তাহলে এটা জুম ইন হবে, আর বাইরের দিকে নিলে এটা জুম আউট হবে। আর জুম করার আরও কিছু ওয়ে আছে, যেমন আপনি যদি ডান দিকে দেখেন যে নেভিগেশন বার, এটা আসলে কখন কাজে লাগে, এটা নর্মালি যদি আপনি আপনার হাতে মাউস না থাকে তাহলে আপনি এখানে ডান দিকের এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি জুম এক্সটেনশন এখানে দেখেন, এখানে জুমের অনেকগুলো অপশন আছে। এটার মাধ্যমে সিলেক্ট করে সেই যেখানে আপনার মাউস নাই যে আপনি সেখানে আপনি এই জুমটা ইউজ করতে পারেন। আর প্যান জিনিসটা হলো যে আপনি আপনার স্ক্রোল বারটা আপনি যদি চাপ দিয়ে ধরেন, কারণ ওটাও একটা বাটন হিসেবে কাজ করে। তো আমি যদি সাপোজ ওইটাতে আমি চাপ দিয়ে ধরি তাহলে দেখুন এটা প্যান হিসেবে অটোমেটিকলি প্যানের ভিতরে যে প্যান হিসেবে এটা কাজ করছে। আমি প্যান হিসেবে আমি যদি আমার কাছে মাউস না থাকে তাহলে সেক্ষেত্রে আমি প্যান হিসেবে ডান দিকে নেভিগেশন বারে যে প্যানে ক্লিক করে আমি এই প্যানটা ইউজ করতে পারবো। আমি যদি বের হতে চাই রাইট বাটন ক্লিক করে এক্সিট দিলে বের হতে পারবেন, অথবা আপনি জুমে গেলে বা অন্যান্য অপশন যেতে চাইলে এখানে অপশনগুলো আছে। তো আমি এখানে এক্সিট দিয়ে এটা আমি বের হয়ে গেলাম। এখন এখানে দেখুন আমি কিচেন এরিয়াটাকে আমি একটু জুম করলাম। জুম করে দেখুন যে আমি যখন এটা জুম করে করার পরে কিচেন এরিয়ার ভিতরে আরেকটা আপনি লেআউট দেখতে পাচ্ছেন। এই লেআউটটা যদি আমি জুম করি, জুম করার পরে এখানে দেখুন যে এখানে একটা বাথরুমের ভেতরে যেই সিম্বলটা দেখাচ্ছে, এটার সিম্বলটা আসলে এরকম হওয়ার কথা না। এরকম কেন? কারণ এটা তো রাউন্ড হওয়ার কথা ছিল। তো এটার কারণটা হলো যে অটোক্যাড আসলে পিক্সেল বেস কোনো প্রোগ্রাম না, এটা হলো ভেক্টর বেস প্রোগ্রাম। মানে এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে। আপনি জুম ইন জুম আউট যখন করবেন সে অটোমেটিকলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে অলওয়েজ আপনাকে সেম জিনিসটাই দেখাবে। কিন্তু এখানে আপনাকে কিন্তু সেটা দেখাচ্ছে না। তো এটা আপনি দেখবেন কিভাবে? এটা দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, রিজেন মানে রিজেনারেট বলা হয় সংক্ষেপে, এটা রিজেন কমান্ড আছে। রিজেন কমান্ডটা আপনি যদি ক্লিক রাইট এই যে কমান্ডে যে আমি যদি REGEN রিজেনটা আমি যদি দেই তাহলে দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। তার মানে সে এটা রিজেনারেট করলো করে ভেক্টর বেস প্রোগ্রামের কারণে সে এটা আমি যেমন যেভাবে অ্যাকচুয়ালি যে শেপটা থাকার কথা সেই শেপে নিয়ে গেল। এরপরে আমি যদি আবার জুম আউট করি, জুম আউট করার পরে এবার আমি যদি স্ক্রোল বারটা আমি চাপ দিয়ে ধরে আমি ডানে বামে প্যান করতে চাই, দেখুন যে আমি যখন প্যান করছি তখন কিন্তু মনে হচ্ছে যেন একটা দেয়ালের ভিতরে এটা আটকে আছে, এটা ডানে বামে কোনো দিকে যাচ্ছে না। তো এটার কারণটা হলো আপনি যখন একটা রিজেনারেট করবেন তখন অটোক্যাড একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত সে এটা রিজেনারেট করে। এটা হলো আপনার কম্পিউটারের মেমোরি সে অপটিমাইজ করে, মানে চেষ্টা করে যত কম ইউজ করা যায় এটার জন্য সে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে এটা রিজেনারেট করে। এখন এখানে যে যতটুকু দেখতে পাচ্ছেন এই অবস্থায় আপনি যদি আবার রিজেনারেট করতে চান, আমাদেরকে রিজেনারেটের জন্য বারবার রিজেন লেখার দরকার নাই। এটার শর্টকাট একটা ওয়ে আছে, সেটা হলো RE লিখে আমি যদি এন্টার দিই, এবার আমি যদি প্যান করি দেখুন এটা আরো বড় এরিয়ার ভিতরে রিজেনারেট হয়ে গেছে। এটা ডিপেন্ড করবে যে আপনি জুম ইন করে আপনি রিজেনারেট করছেন নাকি জুম আউট করে রিজেনারেট করছেন, এটার উপরে মেনলি এটা আর কি ডিপেন্ড করে। এরপরে আরেকটা জিনিস দেখেন, এখানে আমি সাপোজ আমি অনেক জুম করে এই অবস্থায় আছি। এখন আমি পুরা ড্রয়িংটা একবারেই আমি দেখতে চাচ্ছি। তো সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি জুম করা থাকা অবস্থায় আপনি এখানে যদি যে স্ক্রোল বারটা জাস্ট ডাবল ক্লিক করেন, দেখুন ফুল ডিজাইনটা মানে এর অটোক্যাডের যে মডেল স্পেস আছে মডেল স্পেসের ভিতরে ফুল ডিজাইনটা চলে এসেছে। আবারও বলছি, স্ক্রোল বারে আপনি ডবল ক্লিক করলে এটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। অটোক্যাডের মধ্যে কিভাবে আপনি একটা টেমপ্লেট তৈরি করে সেটা আপনি বারবার রিইউজ করতে পারেন, তাহলে আপনার মানে সেম কাজ বারবার করতে হবে না। কিছু কিছু জিনিস আছে যে আপনি প্রিন্ট যখন দিবেন একটা পেজে, সেক্ষেত্রে কোন লেআউটের ভিতরে আপনি প্রিন্ট দেবেন সেই লেআউটটা আপনি জাস্ট একবার রেডি করে রেখে বারবার ওই টেমপ্লেটটা আপনি ইউজ করতে পারবেন। তো সেটা কিভাবে করা যাবে সেটা দেখুন। এখানে আমি প্রথমে একটা ফাইল ওপেন করব।
অ্যাপ্লিকেশন মেনু বার থেকে আমি এটা ওপেন করব। এখানে আমি যদি প্রথমে নিউয়ে দিই, দিলে প্রথমে দেখুন যে একটা উইন্ডো বার ওপেন হয়েছে। এইখানে অনেকগুলো টেমপ্লেটই আছে। দেখেন এখানে লাস্টে কিন্তু এক্সটেনশনটা হলো .dwt। .dwt বলতে এখানে ড্রয়িং টেমপ্লেট বোঝানো হয়েছে, আর আরেকটা ছিল DWG, সেটাও অটোক্যাডের ড্রয়িং ফাইল। এই দুটার মধ্যে পার্থক্য হলো দুইটাই সেম, জাস্ট এক্সটেনশনটা আলাদা। দুইটার ভিতরেই আপনি ড্রয়িং করতে পারবেন। তো এখন আমি এখানে ডিফল্টে নর্মালি যেটা থাকে, যেটাতে সিলেক্ট দেখছেন অটোক্যাড .dwt, এই টেমপ্লেটটা নর্মালি ডিফল্টে থাকে। এছাড়া আরও অনেক টেমপ্লেট আছে এর ভিতরে। এখন আপনি কি ডিজাইন, মেকানিক্যাল, সিভিল, নাকি আপনি অন্য আইএসও অথবা অন্য কোনটা আপনি করতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে ওইভাবে আপনি ডাইমেনশনটা ওইটার ভিতরে ওইভাবে সেট করা থাকে, ওইভাবে আপনি কাজ করতে পারেন। অথবা আরেকটা করতে পারেন যে আপনি নিজে একটা টেমপ্লেট বানিয়ে সেটা সেভ করে রাখতে পারেন। সাপোজ আমি এখানে প্রথমে ডিফল্ট যে টেমপ্লেট, সেই টেমপ্লেটে আমি ঢুকে আমি ওকে দিলাম। ঢোকার পরে এখানে আপনি যদি মনে করেন যে আমি কিছু চেঞ্জ করতে চাই, কিছু চেঞ্জ করার পর আমি টেমপ্লেটটা সেভ করতে পারবেন। তার আগে আমি একটা টেমপ্লেট বানিয়েছি, সেই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন একদম উপরে একটা দেখছেন .1.dwt, এটা আমি নিচে তৈরি করেছি। এটাতে আমি যদি ক্লিক করে ওকে দিই, দেওয়ার পরে আপনি দেখছেন যে এখানে সবই একই, কোনো কিছুই আপনি প্রথমে দেখে বুঝতে পারবেন না যে কোনো কিছু চেঞ্জ আছে। আসলে এটার ভিতরে চেঞ্জ আছে। আপনি নিচে বাম কোণে এখানে দেখেন, এখানে দেখছেন 8x6, 10x12। এখানে আমি সাইজগুলো পেপারের যে পেপারের সাইজটা আমি লিখে রেখেছি, যদিও এখানে 10, 12 বা 8, 6 এখানে পেপারের সাইজটা ঠিক নাই। তো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে সাপোজ আপনি এই পেপারের সাইজটা এই সাইজে করলেন, করে আপনি এখানে এটা এইভাবে নামটা দিয়ে দিলেন, দিয়ে এবং এর ভিতরে এই যে মডেল, এই যে লেআউট এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আপনি চাইলে আপনার নিচের দিকে কোম্পানির লোগো, নাম, ডাইমেনশনের কি ডাইমেনশন ইউজ হবে, কোন ম্যাট্রিক নাকি অন্য কোনো ইউনিটে আপনি এটা করবেন, সেটা সব কিছু আপনি ইনফরমেশন এখানে নিচে বা যেদিকে হোক আপনি এটা কাস্টম করে এখানে দিতে পারবেন। সাপোজ এগুলো সবই আপনি দিলেন, দিয়ে এটা আপনাকে জাস্ট সেভ করে রাখতে হবে। এখন আপনি এটা সেভ করতে চাইলে কি করবেন দেখেন, আমি এটা বন্ধ করে দিয়ে আমি একটা ডিফল্ট যে টেমপ্লেটটা দেয়া থাকে সেই টেমপ্লেটে আমি একটা ফাইল ওপেন করি। আগেরবার দেখেছেন যে এখানে মডেল স্পেসের ভিতরে কিছু কিছু করা নাই, কিন্তু এইখানে লেআউটের নামগুলো চেঞ্জ করা ছিল। সাপোজ আমি মডেল স্পেসের ভিতরে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ড্র করার পরে আমি মনে করলাম যে এইটা আমি টেমপ্লেট হিসেবে ইউজ করব, মানে আমি যতবারই ওপেন করব এটাই শো করবে। এইটাই মানে একটা ডিজাইনের আগে যেই কাজগুলো থাকে, যেগুলো সব ডিজাইনের জন্য আপনার কমন, সেটা আপনি করার জন্য স্পেশাল একটা টেমপ্লেটটা ইউজ করছেন। সাপোজ এই রেক্ট্যাঙ্গেলটা আমার লাগবে প্রত্যেকটা ডিজাইনে। তো আমি এটা এইভাবে এখন আমি সেভ করব। অ্যাপ্লিকেশন মেনু বারে যে সেভ অ্যাসের ভিতরে ঢুকে এখানে দেখেন অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট DWT ফাইল, এটাতে আপনি ক্লিক করলে এখানে দেখেন আপনি টেমপ্লেটের যে ফোল্ডার, সেই ফোল্ডারটা এখানে ওপেন হয়েছে। এখানে আপনি এটা একটা নাম দিয়ে দেন। সাপোজ আমি এখানে একটা নাম দিলাম 2। তো এটা দিয়ে আমি সেভ দিলাম। এখানে ডেসক্রিপশন আপনি দিতে পারেন, যে ডেসক্রিপশন দিলে আপনার জন্য সুবিধা হবে যে টেমপ্লেটটা আসলে কোন স্ট্যান্ডার্ডে আপনি টেমপ্লেটটা বানাচ্ছেন সেগুলো এখানে ডেসক্রিপশন লিখে দিলে অন্য কেউ কাজ করতে আসলেও সেও বুঝতে পারবে। দিয়ে আমি ওকে দিলাম। এখন আমি এটা বন্ধ করে দেওয়ার পরে আমি যদি আমার প্রিবিল্ড টেমপ্লেটে আমি যেতে চাই, তাহলে এখানে নিউ দিয়ে দেখেন 2 নম্বর যেই DWT ফাইলটা দেখছেন, এইটাতে যদি আমি ওকে দিই এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, অটোক্যাডের যে অপশন, মানে প্রেফারেন্সে ঢোকার, যখন আপনার প্রেফারেন্সে ঢুকবেন, প্রেফারেন্সে ঢোকার পরে এখানে দেখেন ফাইলসের ভিতরে এখানে কোন ফাইল কোন জায়গায় আছে সেইটা। তো এখানে আপনি যে নিচের দিকে টেমপ্লেট সেটিংয়ের ভিতরে আপনি এটা খুঁজে পাবেন যে আপনার যে টেমপ্লেটগুলোর ডিফল্ট লোকেশন কোনটা, এখান থেকে আপনি খুব সহজেই এগুলো আপনি খুঁজে পাবেন। একটা ফাইলে কাজ করার পরে আপনি কিভাবে একটা ফাইল সেভ করবেন সেটা দেখুন। এখানে আপনি সাপোজ এই যে একটা ফ্লোর প্ল্যান আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি সেভ করতে চান আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যাপ্লিকেশন মেনু বার থেকেও আপনি যেতে পারেন বা উপরে যে কুইক অ্যাক্সেস বার আছে এখান থেকেও যেতে পারেন।
অ্যাপ্লিকেশন মেনু বারে যে সেভ অ্যাস অপশন আছে, সেভ অ্যাস অপশন অনেকগুলো অপশনই আছে। আমি যদি আমি ড্রয়িংটা যদি শুধু সেভ করতে চাই, তাহলে উপরে যে অটোক্যাড ড্রয়িং দেখছেন এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার ডিজায়ার্ড যে লোকেশন, সাপোজ আমি ডেস্কটপে এটা আমি সেভ করলাম। তো ডেস্কটপে এটা আমি সেভ করার পরে সাপোজ আমি অফ করে দিলাম। দেওয়ার পরে আমি আবার যদি এটা ওপেন করি ডেস্কটপে যেয়ে, ডেস্কটপে যে ওপেন করার পরে এখন আমি যদি কোনো কিছু মডিফাই করি, মডিফাই করার পরে এখানে একটা সেভ অপশন আছে। আমি যদি সেভে ক্লিক করি, এটা জাস্ট সেভ হয়ে গেল, মানে ওভাররাইট করলো ফাইলটাকে। আর এখানে ডান দিকে একটা আছে সেভ অ্যাস অপশন। সেভ অ্যাস অপশন বলতে এখানে যেটা বোঝানো হয় যে আপনি এখন অলরেডি সেভ আছে, এই অবস্থায় আপনি যদি এটা অন্য নামে অন্য আরেকটা কোনো জায়গায় সেভ করতে চান, সেই ক্ষেত্রে আপনি সেভ অ্যাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এটা নতুন করে আপনি অন্য একটা নামে অন্য জায়গায় আপনি এটা সেভ করতে পারবেন। এই জন্য সেভ অ্যাস অপশনটা দেয়া। আর ফার্স্ট টাইম আপনি একেবারেই কোনো কিছু, আপনি সাপোজ এটা ড্রয়িং করেছেন, করার পরে একদমই কোনো সেভ করেন নাই বা কোনো কিছুই করেন নাই, সেভ অ্যাসেও যান নাই, সেই ক্ষেত্রে আপনি যদি শুধু সেভে ক্লিক করেন, তাহলে এখানে সেভ অ্যাসের যেই উইন্ডোটা এসছিল, এই যেটা দেখতে পাচ্ছেন এইটা আসবে, কারণ আপনি ফাইলটা একবারও আপনি সেভ করেননি। তো সেভ আপনি এখান থেকে কুইক অ্যাক্সেস বার থেকেও করতে পারেন, বা অ্যাপ্লিকেশন মেনু বার এখান থেকেও আপনি করতে পারবেন। এখানে অনেকগুলা টুলসই আছে যেগুলো দিয়ে ড্রয়িং করতে হবে আপনাদেরকে। এখানে প্রথম আমি যে টুলসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো লাইন টুল, সবচেয়ে বেসিক টুল, সেটা দিয়ে আমি শুরু করছি। এখানে দেখেন লাইন টুলসটা পাবেন উপরে বাম দিকে, প্রথমেই আছে লাইন। এটাতে সিলেক্ট করার পরে আমাকে এখানে দিতে হবে যে প্রথমে আমাকে স্পেসিফাই করতে হবে আমি কোন পয়েন্টটা ক্লিক করতে চাই। আপনি বাম দিকে এই যে এখানে দেখেন আপনি কোঅর্ডিনেটের কোন জায়গায় আছেন, এটা আপনাকে এখানে শো করবে। দেখেন এখানে শো করছে। তো আমি প্রথমে লাইন টুলটা সিলেক্ট করার পরে এখানে নিচে দেখেন ইজ এ লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমাকে ফার্স্ট পয়েন্টটা স্পেসিফাই করতে হবে। এই পয়েন্টটা আপনি এখানে ইনপুটও দিয়ে দিতে পারেন, এখানেও দিতে পারেন, কোঅর্ডিনেট সিস্টেমেও দিতে পারেন, অনেকভাবে দেওয়া যায়। তবে নর্মালি এখন আর অত ঝামেলা কেউ করে না। অনেক আগে যখন অটোক্যাড ছিল তখন আসলে ম্যানুয়াল ইনপুট দেওয়া লাগতো। তো এখন আমি এখানে প্রথমে একটা ফার্স্ট পয়েন্ট নিলাম, দিয়ে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আন্ডো। তা আমি নেক্সট পয়েন্টটা যখন দিতে যাব, নেক্সট পয়েন্টটা দিতে গেলে সাপোজ আমি এখানে দিলাম একটা। তো এইভাবে আপনি মাউসের মাধ্যমে দিতে পারবেন, অথবা আরেকভাবে দেওয়া যায় ডিনামিক ইনপুটের মাধ্যমে। ডিনামিক ইনপুটটা এখন এনেবল করা নাই, আপনি টুলসের ভিতরে ঢোকা থাকা অবস্থায় নিচে দেখেন এই যে এটা হলো ডিনামিক ইনপুট, এটা আমি এনেবল করে দিলাম। আমি আপনাকে রিকমেন্ড করব এটা আপনি সব সময় যতক্ষণ আপনি ডিজাইন করবেন এটা এনেবল করে রাখবেন, খুব ফাস্ট ডিজাইন করতে পারবেন। তো এখন আমি যখন এই মডেল স্পেসের ভিতরে আসলাম, দেখেন এখানে ডিনামিক ইনপুটটা শো করছে কার্সরের সাথে। এখন নেক্সট পয়েন্টটা আমি এখন ইনপুট দিলাম যে আমি 7 ইনপুট দিয়ে যদি আমি এন্টার দিই, দেখুন এই অ্যাঙ্গেলে এটা 7 হয়ে গিয়েছে, কিন্তু আমি অ্যাঙ্গেলটা কন্ট্রোল করতে পারিনি। এখন আমি এখানে যাওয়ার পরে আমি আবার দিলাম 6 দিয়ে আমি যদি ট্যাবে ক্লিক করি, দেখুন এখানে 6 হওয়ার পরে 6 এটা লক হয়ে গেছে। 6-এর পাশে আপনি দেখতে পাচ্ছেন যে একটা লক চিহ্ন, লক হয়ে গেছে, যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে। এখন এই অ্যাঙ্গেলটা আমি 30 ডিগ্রি দিয়ে যদি এন্টার দিই, সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 6 লেন্থের সে লাইনটা ড্র করবে। তো এইভাবে আপনি ডিনামিক ইনপুটের মাধ্যমে আপনি লাইনটা ড্র করতে পারেন। তো এরপরে দেখুন, এরপরে আরও আছে, এখানে নিচে শো করতেছে ক্লোজ অর আন্ডো, এইগুলো হলো সাব অপশন। তো আপনি সাব অপশন আমি এখান থেকে ইউজ করা যায়, এখান থেকে ইউজ করবো না, এটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার, আপনাকে বারবার লিখতে হবে। তো আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যদি আপনি এন্টার দেন এটা বের হয়ে যাবে, কিন্তু আমি যদি ক্লোজ দিই, দেখুন কি হয়, ক্লোজ দিলে এটার সাথে এটা ক্লোজ হয়ে গেল। এখন আমি আরেকটা লাইন ড্র করে রাইট বাটন ক্লিক করে যদি আমি আন্ডো দিই, আন্ডো দিলে দেখুন যে লাস্টে যেটা আমি লাইনটা ড্র করেছি সেটা আন্ডো হয়ে যাচ্ছে। আর এটা থেকে যদি আমি বের হতে চাই তাহলে আমি এন্টার চাপ দেবো, এন্টার দিলে বের হয়ে গেল। অথবা আপনি এখানে
লাইনটা চাপার পরে আপনি যদি স্কেপে চাপেন তাহলে এটা বের হয়ে যায়। তার মানে এই দুইটা ওয়েতে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তবে অবশ্যই আপনি ডিনামিক ইনপুটটা অলওয়েজ ইউজ করবেন, এতে আপনি দ্রুত কাজ করতে পারবেন। অর্থ এবং পোলার ট্র্যাকিং এর মাধ্যমে আপনি কত দ্রুত অ্যাকুরেট একটা জিওমেট্রি আপনি ড্র করতে পারবেন সেটা আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন নিচে যে মোডগুলো আছে, এখানে এখন এই যে মোডটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অর্থ মোড, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা পোলার ট্র্যাকিং মোড। তো অর্থ মোডটা অলরেডি এনেবল ছিল, আমি ডিসেবল করলাম। আবার যদি এনেবল করতে চাই ক্লিক করলে এনেবল, এবং এখানে এখানে কমান্ড বার স্ট্যাটাস বার যেটা বলা হয় এখানে আপনি দেখতে পাবেন অর্থটা অন। তো এখানে আমি যদি F8 ক্লিক করি, আমি F8 মাত্র ক্লিক করলাম, করলে আপনার এই অর্থটা অন হয়ে যাবে। এটা হলো কিবোর্ড শর্টকাট। তো অর্থ অন করার পরে এখন এটার মাধ্যমে আপনি কি করছেন দেখুন, আমি যদি লাইন টুলটা সিলেক্ট করি, করার পরে আমি ডান দিকে যে জিওমেট্রিটা দেখতে পাচ্ছেন সেটা আমি যদি ড্র করতে চাই, আমি ডিনামিক ইনপুটটা এনেবল করে দিলাম। এবার আমি ড্র করতে চাইলে দেখুন আমি বাম দিকে টেন দিলাম। এবার দেখুন আমি লাইনটা কোনো দিকেই যাচ্ছে না, সব দিকেই অলওয়েজ সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে এটা চেঞ্জ হচ্ছে। মানে অর্থতে দেওয়ার কারণে সে অলওয়েজ স্ন্যাপটা হবে অলওয়েজ 90 ডিগ্রিতে, এর যে চার মানে 90 ডিগ্রি ছাড়া সে চেঞ্জ হবে না। আর আমি ডিনামিক ইনপুটের মাধ্যমে আমি এটা ইনপুট দিয়ে আমি এটা ড্র করছি। আমি লাস্টের এটা আমি দিতেও পারি, অথবা আমি রাইট বাটন ক্লিক করে যদি ক্লোজ দেই তাহলে এটা ক্লোজ হয়ে গেল। দেখুন এটা কত সহজে আমি এই যে জিওমেট্রি দেখছেন অ্যাকুরেটলি ডিজাইন করলাম। এটা যেটা আপনি অর্থ ছাড়া যদি করেন, আপনি করে দেখেন আপনার অনেক বেশি টাইম লাগবে এর থেকে। তো এরপরে আরেকটা জিনিস দেখেন, পোলার ট্র্যাকিং সম্পর্কে আপনাদেরকে আমি আগে একটা ধারণা দিই, তারপরে আমি এটাতে আসছি। পোলার ট্র্যাকিং করতে গেলে এখানে আমাকে আগে পোলার ট্র্যাকিংটা এনেবল করতে হবে। তার আগে আরেকটা কথা বলি, অর্থ এবং পোলার ট্র্যাকিংটা কোনো দুইটা আপনি একসাথে কাজ করতে পারবেন না। আপনি একটা এনেবল করলে অটোমেটিকলি আরেকটা ডিসেবল হয়ে যাবে, কারণ দুইটা মোড একসাথে কাজ করে না। তো আমি যখন পোলার ট্র্যাকিং এনেবল করলাম, অর্থটা অটোমেটিক ডিসেবল হয়ে গিয়েছে। এবং এখানে আমি পোলার ট্র্যাকিংয়ে দেখুন এখানে যে স্ন্যাপটা হয়, আমি সাপোজ একটা লাইন ড্র করলাম, এই লাইনটা ড্র করার পরে এটা স্ন্যাপ হচ্ছে 45-এ, দেখুন 45-এ এটা স্ন্যাপ হচ্ছে, 90-তে স্ন্যাপ হচ্ছে। তো পোলার ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি এই যে অ্যাঙ্গেলগুলো এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি যদি এখানে এটা অনেকটা অর্থর মতোই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ন্যাপ হয়, কিন্তু অর্থের সাথে পার্থক্য হলো অর্থ শুধু 90-তেই স্ন্যাপ হয়, কিন্তু এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এটা স্ন্যাপ করতে পারবেন। এখানে দেখুন পোলার ট্র্যাকিংয়ে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আপনি দেখতে পাচ্ছেন, যে অ্যাঙ্গেলগুলো অলরেডি সেট করাই আছে। আমি যদি এটা 90-তে সিলেক্ট করে আমি যদি একটা লাইন ড্র করতে চাই, কি হয় দেখুন, সে শুধুমাত্র 90-তেই সে স্ন্যাপ করছে। আর আমি যদি মনে করি আমি এটা 90-তে না দিয়ে আমি 45-এ দিব, তাহলে কি হয় দেখুন, বুঝতে পারছেন যে এটা স্ন্যাপটা না 45 হচ্ছে। এরপরে রাইট বাটন ক্লিক করে এই অ্যাঙ্গেলগুলোর বাইরে আপনি যদি আর কোনো অ্যাঙ্গেলে আপনি স্ন্যাপ করতে চান, সেটা করতে গেলে সেটিংসে যাবেন। সেটিংসের এখানে আপনি দেখেন এই অ্যাঙ্গেলগুলো অলরেডি আছে, আপনার এর বাইরে যদি কোনো অ্যাঙ্গেল হয় এডিশনাল অ্যাঙ্গেলে এনেবল করে নিউয়ে দিয়ে এখানে সাপোজ আমি 35 ডিগ্রি যেটা সেটা আমি ওকে দিলাম। দিয়ে আমি যদি ওকে করি, দিয়ে এখানে দেখেন যে 35 এখানে নাই, নিচে আমি এটা অ্যাড করেছি 35 দেওয়ার পরে আমি যদি এখন একটা লাইন ড্র করতে চাই, এটা একদম এক্স্যাক্টলি 35 এসে এটা স্ন্যাপ করবে। তো পোলার ট্র্যাকিংয়ের মাধ্যমে এবং অর্থ যে মোড, এই দুইটা মোডের মাধ্যমে আপনি খুব দ্রুত অ্যাকুরেটলি আপনি ডিজাইনটা করতে পারবেন। দেখেন এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে একটা ড্রাফটিং দেখেন যে কত দ্রুত এই যে এই ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কত দ্রুত এখানে করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পোলার ট্র্যাকিং এর মাধ্যমে কত দ্রুত এই ডিজাইনটা করি দেখেন। আমি লাইন টুলসটা ফার্স্টে সিলেক্ট করলাম,
করার পরে আমার পোলার ট্র্যাকিংয়ে আমি 45 এনেবল অলরেডি করাই আছে। এখানে আমার 45টা আমার দরকার হবে, কারণ এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। দেখেন আমি লাইন টুলসটা সিলেক্ট করে আমি প্রথমে 6 বাম দিকে যাব, এরপরে উপরে 2, এরপরে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি 4 দিতে পারবেন। আমি বলি এটা কিন্তু 45, 90 বা যে কোনো অ্যাঙ্গেল এটা লক হয় না, এটা স্ন্যাপ হয়। ভালো করে মনে রাখেন, এটা স্ন্যাপ হচ্ছে। সাপোজ আমি এই 2টা দেওয়ার ক্ষেত্রে আমি এই জায়গায় যদি আমি 2 দিই, সে কিন্তু এটা 2টা নিবে, কারণ সে এটা মানে স্ন্যাপ অ্যাঙ্গেলে নেয়, বাট এটার মাঝখানে অন্য জায়গায় আপনি চাইলে নিতে পারবেন। এটা আমি আনডো করার জন্য রাইট বাটন ক্লিক করে আনডো করলাম। আপনি এখানে যখন আপনি কাজ করবেন, ওখানে ছোট বারটাতে আপনাকে শো করবে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটা আপনি দেখবেন। যেমন আপনি দেখছেন যে এখানে বারবার শো করছে কত, আর লাস্টের এটা আপনি মিলিয়ে দিতে চাইলে, মানে ক্লোজ করে দিতে চাইলে এখানে ক্লোজ দিলে অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যাবে। তো এটাই আপনি যদি অর্থ বা পোলার ট্র্যাকিং ছাড়া করেন, এটা আপনার অনেক সময় লাগবে, এবং এইটার মাধ্যমে সবচেয়ে বড় কথা যেটা, অ্যাকুরেটলি আপনি ডিজাইনটা করতে পারবেন। অটোক্যাডের মধ্যে সার্কেল ড্র করা, এটা লাইন টুলস ইউজ করার মতোই অনেক সোজা। সার্কেলের জন্য আমরা হয় রেডিয়াস ইউজ করব, না হয় ডায়ামিটার ইউজ করব, যেটা খুবই বেসিক, আপনারা আশা করি সবাই জানেন। সার্কেল টুলটা আপনি এখান থেকে বাম দিকে দেখেন, আমি মাউস এখানে নিয়েছি, এখান থেকে আপনি সার্কেল টুলটা পাবেন। আমি এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন, এখানে আমাকে বলছে যে সেন্টার পয়েন্টটা আমাকে সিলেক্ট করতে হবে, অথবা এই যে অপশনগুলো দেখছেন এই অপশনগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি ফার্স্টে সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম। সেন্টার পয়েন্ট সিলেক্ট করলে এখানে শো করছে যে আমাকে রেডিয়াস দিতে হবে। দেখেন এখানে রেডিয়াস অফ সার্কেল। তো রেডিয়াস অফ সার্কেলে আমি যদি এটা 5 দিই, দিয়ে এন্টার দিই, এটা হয়ে গেল। এরপর আমি আবার যদি সার্কেল আরেকটা ড্র করতে চাই, তাহলে দেখেন আপনি লাস্টে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু লাস্ট যে ডাইমেনশনটা আমি দিয়েছিলাম 5, সেটা অলরেডি সেভ হয়ে আছে। দ্যাট মিনস আমি যদি কোনো রেডিয়াস না দিয়ে আমি জাস্ট এন্টার দিই, সে আগের যে রেডিয়াসটা নিয়েছিল সেইটাই সে অটোমেটিকলি নিয়ে নেবে। এরপরে আমি যদি মনে করি রেডিয়াস দিব না, আমি ডায়ামিটার দিয়ে করব, সেটা যদি আপনি করতে চান, আপনাকে জাস্ট যেটা করতে হবে, সেন্টারটা সিলেক্ট করে রাইট বাটন দিবেন, দিলে এখানে যে সাব অপশন যেটা আছে ডায়ামিটার আপনার কনভার্ট হবে, এবং এখানে আপনি নিচে এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডায়ামিটার, এই ডায়ামিটারের মাধ্যমে আপনি এই সাব অপশনের মাধ্যমে আপনি ডায়ামিটারটা ইউজ করতে পারবেন। তো আমি রাইট বাটন ক্লিক করে এখানে আমি ডায়ামিটারে সিলেক্ট করলাম। ডায়ামিটার সিলেক্ট করার পরে এবার আমি ডায়ামিটার যদি 3 দিই, দেখুন কি হয়। 3 দিলে এই ডায়ামিটারের সার্কেলটা তৈরি হয়েছে। এরপরে আমি যদি আবার ডায়ামিটার আরেকটা এভাবে ইউজ করে তৈরি করতে চাই, আমি রাইট বাটন ক্লিক করে ডায়ামিটার, এবং এটাকে আমি যদি 6 দিই, দুইটা সার্কেল। তো রেডিয়াস এবং ডায়ামিটারের মাধ্যমে এভাবে ইনপুট দিয়ে আপনি সার্কেলটা তৈরি করতে পারবেন। এবং আরেকটা অপশন দেখেন যে নিচে এখানে ড্রপ ডাউন মেনু দেখছেন, এটাতে আমি ক্লিক করলে কতগুলো অপশনের মাধ্যমে আপনি সার্কেল তৈরি করতে পারবেন। দেখেন সেন্টার রেডিয়াস এটা দেখিয়েছি, সেন্টার ডায়ামিটার আপনাদেরকে দেখিয়েছি। 2 পয়েন্ট যেটা, এটা খুবই সিম্পল। এখানে দেখেন উপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট দিয়ে আপনি 2 পয়েন্টের মাধ্যমে করতে পারবেন। 3 পয়েন্টও সেম। ট্যানজেন্ট যেটা, এটা দেখুন, ট্যানজেন্ট হলো প্রথম একটা ট্যানজেন্ট, দ্বিতীয় একটা ট্যানজেন্ট, তারপরে সেন্টার, এবং এই সেন্টারের সাথে আমার যে রেডিয়াস যেটা, সেই রেডিয়াসটা আমি নিলাম। তো এটার মাধ্যমে দুইটা ট্যানজেন্ট, সেন্টার, রেডিয়াস, এই 4টা অপশন ক্লিক করার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ট্যানজেন্ট রেডিয়াসের মাধ্যমে আপনি করতে পারবেন। মানে এখানে দেখেন এই যে আপনার এখানে শো করছে, এটা আপনি কিভাবে ড্র করবেন। আপনি যদি না বুঝতে পারেন, এই ছবিটা দেখলে আপনার জন্য আরো ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি এরা কি করছে এখানে। তারপর আছে ট্যানজেন্ট, এই 3টা মানে হলো, আপনি যদি 3টা সার্কেল থাকে, সাপোজ আমি আরো 2টা সার্কেল এখানে ড্র করি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তো তার আগে আরেকটা কথা বলি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আমি দেখেন রেডিয়াস একটা ড্র করার পরে অলরেডি কিন্তু রেডিয়াসটা চলে গিয়েছে, রেডিয়াসটা এই মুহূর্তে আর নাই। আমি যদি এটা আবার পুনরায় লঞ্চ করতে যাই, জাস্ট স্পেস বারটা আপনি প্রেস করেন, স্পেস বারটা প্রেস করলে সে লাস্ট যেইটা সে ক্লিক করেছিল সেটা সে নিয়ে নিবে আবার। তো লাস্টে আমার লাস্ট ছিল সার্কেলের যে
টুলসটা সিলেক্ট করা ছিল সেইটা সে আমার নিয়েছে। তো আমি তিনটা সার্কেল আমি ড্র করলাম, করে এখন দেখেন ট্যানজেন্ট 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 যেটা আমি তিনটা ট্যানজেন্ট আমি সিলেক্ট করব, করলে তিনটা ট্যানজেন্ট নিয়ে দেখেন একটা রেডিয়াস তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আপনি খুব সহজেই বিভিন্ন অপশনের মাধ্যমে আপনি সার্কেল তৈরি করতে পারবেন, ডায়ামিটার বা রেডিয়াস যেটাই হোক সেটা দিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে ইউনিটটা দিয়ে কিভাবে কাজ করতে হয় অটোক্যাডে। যেমন আপনি যে একটা লাইন ড্র করেন বা যেটাই ড্র করেন না কেন, সেটা কোন ইউনিটের বেসিসে আপনি ড্র করছেন, এই কনসেপ্টটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব এই টিউটোরিয়ালে। দেখুন, আমি ফার্স্টে একটা লাইন ড্র করতে চাইলে আমি ফার্স্টে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে তারপর আমি 1 সিলেক্ট করে আমি 1 দিয়েছি। 1 দিলে দেখুন 1 ইউনিট পর্যন্ত সে একটা লাইন ড্র করেছে। এখন আমার কথা হলো যে এখানে যে 1 লেন্থের একটা লাইন যে আমি ড্র করলাম, এটা কি 1 ইঞ্চি নাকি 1 ফিট নাকি 1 মিলিমিটার কি? তো এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তো এটার জন্য আমি দেখবো যে এটা আসলে কি ইউনিটে আছে। তো সেটার জন্য আমাকে অ্যাপ্লিকেশন মেনু বার, যেটা এখান থেকে ড্রয়িং ড্রয়িং ইউটিলিটিস, ওখান থেকে ড্রয়িং ইউনিটসের ভিতরে ঢুকলে দেখেন যে এটা আছে আসলে মিলিমিটার। তার মানে আমি যখন আমি কোনো লাইন বা কোনো কিছু ড্র করছি, অটোক্যাড এখানে অ্যাসাইন করছে প্রত্যেক ইউনিট ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার। এটা যদি আমি ইঞ্চিতে দিয়ে দিই, তাহলে ইঞ্চিতে দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু সে 1 মিলিমিটার কাউন্ট করবে। এখানে দেখেন আরও আপনি যেটা চান, আপনি যদি ইউনিট লেস চান সেটা আপনি করতে পারেন, ফিট, মিলিমিটার, কিলোমিটার, মাইল, অনেক কিছু এখানে আছে। যেটা আপনার দরকার সেটা আপনি এখানে ইউনিটে আপনি এটা সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এটা ইঞ্চিতে দিলাম। আর উপরের দিকে দেখেন ড্রয়িং ইউনিটের এই বারটাতে উপরে বাম দিকে আছে লেন্থ, ডান দিকে আছে অ্যাঙ্গেল। এখন এটা আসলে কি জিনিস? এটা হলো যে কতটুকু প্রিসিশন আপনি চান। সাপোজ আপনি লেন্থ মানে কিভাবে আপনি এটা দেখতে চান, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, এরকম বিভিন্নভাবে আছে। প্রথমে যেটা আছে ডেসিমেলে সাপোজ আমি ডেসিমেলের 4 ডেসিমেল প্লেস পর্যন্ত আমি এটা দেখতে চাই। তো প্রিসিশন 4 পর্যন্ত দেওয়া থাকলো। অ্যাঙ্গেলটা আমি ক্লিক করার পরে সাপোজ আমি এখানে অ্যাঙ্গেল ডাইমেনশনাল ডিগ্রি যেটা ওটাই থাকুক, এবং প্রিসিশন আমি দিলাম 2 ডেসিমেল পর্যন্ত। তো এইটা দিয়ে আমি ওকে দেওয়ার পরে এটা সিলেক্ট করার পরে এখানে দেখুন আমি যে সেকেন্ড যে লাইনটা ড্র করলাম, এই লাইনটার প্রপার্টিস আপনি দেখুন। লেন্থ আমি 4 ডেসিমেল পর্যন্ত চেয়েছিলাম, সে 4 ডেসিমেল পর্যন্ত শো করছে, এবং অ্যাঙ্গেল আমি 2 ডেসিমেল পর্যন্ত চেয়েছি, 2 ডেসিমেল পর্যন্ত শো করছে। তো এইটা থেকেই আপনি বুঝতে পারবেন যে ইউনিটসের এইখানে যে এই সেটিংসের মাধ্যমে কিভাবে আপনি এইগুলোর প্রিসিশনটা আপনার কতটুকু দরকার সেটা আপনি সেটিং করতে পারবেন। এরপরে এখানে আরও আছে, যেমন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, এইগুলো জাস্ট কিছুই না। এগুলো হলো যে আপনি আসলে কি টাইপের কাজ করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছেন, যে কোনটার উপরে আপনি ডিপেন্ড করতে যাচ্ছেন। ফ্র্যাকশনাল চাইলে এবং স্যাম্পল আউটপুট এখানে আপনি দেখতে পারবেন। যে স্যাম্পল আউটপুট, এই যে উপরের লাইনটা দেখছেন এটা হলো লেন্থের, নিচের লাইন দেখছেন যেটা অ্যাঙ্গেলের। ডাইমেনশন যেটা দেখছেন ওইটার দেখাবে হলো এইভাবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং যান, ইঞ্জিনিয়ারিংটা দেখাবে এইভাবে। এখানে যদি আমি সার্ভেয়ার্স ইউনিটে যাই, তাহলে ওইটা দেখাবে এইভাবে। তো এইভাবে আপনি ড্রয়িং ইউনিটটা বিভিন্নভাবে চেঞ্জ করে, আপনি যদি আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার কোন ইঞ্চি দরকার, আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার কোন ইঞ্চি দরকার, এটা বা আপনি যে কোম্পানিতে কাজ করে ওরা কোন মেজারমেন্টে কাজ করে, এটা আপনাকে জেনে নিয়ে ওইভাবে আপনাকে ইউনিটটা এখানে সেট করে আপনাকে কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে একটা রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এটা হলো যে ইউনিটটা, সেই ইউনিটটা কিসে আছে, এটা হলো একটা প্রপার্টির বাউন্ডারি এটা। তো ইউনিটটা আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা হয়তো এটা দেখে বুঝতে পারছেন এটা আসলে কিসের। তো ড্রয়িং ইউনিটসে যদি আমি যাই, দেখেন সার্ভেয়ার্স ইউনিটে এটা অলরেডি সিলেক্টেড।
এবং সার্ভারেস ইউনিটের সিলেক্টেড এবং এইটার যে লেন্থের ডেসিমেলে, এটা আমি ডেসিমেলে দেখতে পাচ্ছি, এবং অ্যাঙ্গেল যেটা সেটার যেটা যেভাবে শো করবে সেই শোটা এইভাবেই করছে। আর এটাতে আমি সিলেক্ট করার পরে আমি যদি প্রপার্টিস ম্যানেজারে যাই, দেখুন অ্যাঙ্গেল এবং লেন্থ আমি যেভাবে চাচ্ছি এটা সেভাবে এটা শো করছে। তো এইভাবে আপনি ইউনিটটা মানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ইউনিট অ্যাসাইন করে আপনি আপনার মতো কাজ করতে পারবেন। আপনি যেভাবে কাজ করতে চান সেভাবে আপনি ইউনিটটা অ্যাসাইন করে আপনি কাজ করতে পারবেন। টেমপ্লেট তৈরি করার সময় আগের একটা লেসন আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনি টেমপ্লেট বিভিন্নভাবে সেভ মানে মডিফাই করে সেভ করতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে বলছি যে আপনি যদি ম্যাট্রিক ইউনিটে কাজ করতে চান তাহলে কিভাবে ম্যাট্রিক ইউনিটটা আপনি ম্যানুয়ালি সেট করবেন বা টেমপ্লেটে কিভাবে সেট করবেন বা টেমপ্লেটের ভিতরে কিভাবে আনবেন সেটা আপনারা দেখেন। প্রথমে এখানে দেখেন যে আমি উপরে বাম দিকে আমি আগে দেখবো যে এটা কোন ইউনিটে আছে, আমাকে ফার্স্টে এটা দেখতে হবে। তো এখানে আমি গেলে আমি এখানে দেখছি যে এটা ইঞ্চিতে দ্যাট মিনস এটা আমি যে ম্যাট্রিক ইউনিট চাচ্ছি এটা ম্যাট্রিক ইউনিটে নাই। তো আমাকে এটা ম্যাট্রিক ইউনিটে ফার্স্টে এটা নিতে হবে। তো ম্যাট্রিক ইউনিটে নিতে গেলে আপনাকে প্রথমে ইউনিটের ভেতরে ইউনিটটা আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে ইঞ্চি যেটা আছে সেটা আপনাকে মিলিমিটারে আপনি নিতে পারেন। আমি এখানে মিলিমিটারে নিলাম, নিয়ে আমি ওকে দিলাম। তার মানে এখানে এখন আমি ম্যাট্রিক এনভায়রনমেন্টে চলে এসেছি। তো আমি কি ফুললি ম্যাট্রিক এনভায়রনমেন্টে আছি সেটা দেখার জন্য আমি প্লটে ক্লিক করি। প্লট জিনিসটা সম্পর্কে পরে ডিটেলসে আসবে অবশ্যই, তখন সবই বলবো, আপাতত জাস্ট একটু জেনে রাখেন। এখানে প্লটের ভিতরে আমি এখানে আপনি দেখুন এটা কিন্তু ইঞ্চিতে শো করছে। ইভেন আপনি যদি এখানেও দেখেন এটাও ইঞ্চিতে শো করছে আমার পেপার সাইজ যেটাতে আমি প্রিন্ট আউট করার সময় যে সাইজটা। তার মানে আমি ফুললি ম্যাট্রিক এনভায়রনমেন্টে এখনো আসি নাই। তো ইউনিটটা আপনি চেঞ্জ করে ম্যাট্রিক এনভায়রনমেন্টে আপনি এইভাবে আসতে গেলে আপনাকে কয়েক জায়গায় সেটিংসে চেঞ্জ করা লাগছে। তো সেইটা না করে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনাকে একটা নিউ ফাইল ওপেন করবেন। নিউ ফাইলটা যখন আপনি ওপেন করবেন এখানে দেখুন, এখানে আপনি অটোক্যাড .dwt-তে আপনি ঢুকছেন। এটাতে আপনি না ঢুকে আপনি ঢুকবেন অটোক্যাড iso.dwt। এটার ভিতরে দিয়ে আপনি যদি ওকে দেন, এটা আপনি ফুল ম্যাট্রিক এনভায়রনমেন্ট এটা সেটিং করা। এটার ভিতরে আমি যদি ড্রয়িং ইউটিলিটি ভিতরে ঢুকি তাহলে দেখবো এখানে মিলিমিটার দেয়া, এবং আমি যদি প্লটের ভিতরে যাই, প্লটের ভিতরে গেলেও এখানে দেখা যাবে মিলিমিটার, এখানেও মিলিমিটার পেপার সাইজ। তার মানে আমি ফুললি ম্যাট্রিক এনভায়রনমেন্টে আমি এখন আছি, এটা বোঝা যাচ্ছে। এরপরে আপনি যদি এখন মনে করেন যে আমি এখানে আপনি ক্লিক করলে বারবার এটা ওপেন হচ্ছে, তো এটা যদি আপনি ওপেন না চান, ডিফল্ট একটা টেমপ্লেট যদি আপনি দিয়ে দেন তাহলে সেটা অটোমেটিকলি বারবার ওপেন হবে। সেটা কীভাবে হবে? রাইট বাটন ক্লিক করে অপশন, এরপরে ফাইলের ভিতরে ঢুকে টেমপ্লেটসের আন্ডারে এখানে দেখবেন ডিফল্ট টেমপ্লেট ফাইল নেম ফর কিউ নিউ, এটার ভিতরে দেখেন নান দেয়া। নানের ভিতরে ক্লিক করে বা ব্রাউজে যে এখানে দেখেন টেমপ্লেট ফোল্ডারটা ওপেন হয়েছে। এই টেমপ্লেট ফোল্ডারের ভিতরে আমি অটোক্যাড আইএসও যেটা ওইটা দিয়ে ওপেন দিয়ে আমি যদি অ্যাপ্লাই দিয়ে ওকে দিই, এবার আমি যদি সব ফাইলগুলো অফ করে দিই, দেওয়ার পরে এখন দেখেন আমি যদি এটা ক্লিক করি সরাসরি একটা ফাইল ওপেন হয়ে যাবে, এবং এটা যেটা ওপেন হয়েছে সেটা হলো ম্যাট্রিক ইউনিটে ওপেন হয়েছে। দেখেন এটা ম্যাট্রিক ইউনিটে ওপেন হয়েছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনি কনফিগার করতে পারবেন ম্যাট্রিক ইউনিটে। এটাও দেখেন যে ম্যাট্রিক ইউনিটেই আছে। আপনি কোন ইউনিটটা চাচ্ছেন ওইভাবে আপনি টেমপ্লেট তৈরি করে আপনি টেমপ্লেটের মাধ্যমে আপনি এটা আপনি খুব সহজে আপনি ইউনিট বলেন, ফুল ম্যাট্রিক এনভায়রনমেন্ট চান বা আপনি অন্য এনভায়রনমেন্ট যেটা চান, আপনার যে ফিল্ড অনুসারে যেটা ম্যাচ করবে সেই এনভায়রনমেন্ট আপনি টেমপ্লেটে, সবচেয়ে ভালো টেমপ্লেটে সেভ করে নিয়ে পরে সেম টেমপ্লেট আপনি বারবার রান করালে এটা আপনার জন্য সবচেয়ে ইজি হবে। আমি রাইট বাটন ক্লিক করে অপশনে যদি যাই, যে আমি টেমপ্লেটের ভিতরে আমি যেটা ডিফল্টে করেছিলাম সেই ডিফল্টটা আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে অ্যাপ্লাই করে দিলে আমি আবার যখন ক্লিক করব এখন আবার তারা আসে আমার কাছে আবার এটা জিজ্ঞেস করবো যে আমি কোনটা ওপেন করতে চাই। অটোক্যাডের কোঅর্ডিনেট সিস্টেমটা সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। এইখানে দেখেন যে আমি যদি একটা লাইন টুল যদি ড্র করতে চাই, সাপোজ আমি একটা ফার্স্ট পয়েন্ট আমি সিলেক্ট করলাম, করার পরে
আমি যদি ডানে ডানে যেতে চাই, তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, এই যে মাউসের ডান দিকে নিচের দিকে দেখেন এখানে 0 ডিগ্রি দেখাচ্ছে। আমি যদি ডানে না যে বামে যাই, বাম দিকে 180 দেখাচ্ছে, মানে বা উপরে যায় 90 ডিগ্রি দেখাচ্ছে। তার মানে ব্যাপারটা আপনি বোঝেন যে ডান দিকে মানে হলো এদিক থেকে অটোক্যাডে যেটা করে, এই পজিশন থেকে সে 0 ধরে, ধরে উপরে চলে গেলে 90, বামে চলে গেলে 180, নিচে চলে গেলে, নিচে ঘুরে চলে গেলে 270, এভাবে আমি আবার যদি এদিকে চলে আসি তাহলে এটা 0-তে চলে আসবে। মানে অটোক্যাড এন্টি ক্লকওয়াইজ কাউন্ট করে এবং সেটা শুরু হয় হলো এই ডিরেকশন থেকে, সেটা এইটাকে সে বেস ধরে 0 ডিগ্রি ধরে সে এখান থেকে শুরু করে। তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি চান এটা আপনি রিভার্সও করে নিতে পারেন প্রপার্টিজ থেকে, বাট নর্মালি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে কাউন্ট হয় এবং এটা এই কনসেপ্টটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা আপনার এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে, কারণ আপনি যে ড্রয়িং বা ডিজাইন যেটাই করতে যান না কেন, আপনাকে এই কনসেপ্টটা, আপনি যেই ডিজাইনই করতে যাবেন এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে যে অটোক্যাড আসলে কাউন্ট করছে কোন দিক থেকে কোন দিকে, কেন এটা কাউন্ট করছে, মানে কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলটা। এটা সামনে আরও অনেক লেকচার আছে, ওইখানে আপনি বুঝে যাবেন যে কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট। অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আপনি কিভাবে অটোক্যাডের মধ্যে খুব অ্যাকুরেটলি একটা ডিজাইন করতে পারবেন সেটা আপনারা দেখবেন এই টিউটোরিয়ালে। এখানে তার আগে আমি আরেকটা কথা বলি, যেটা আমি স্কিপ করে চলে গিয়েছিলাম। সেটা হলো যে বাম দিকে এখানে একটা দেখেন, এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনটাকে বলা হয় ইউসিএস আইকন। এটা হলো এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এবং ডান দিকে এটা পজিটিভ, বাম দিকে নেগেটিভ, ওয়াইয়ের উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। এটা খুবই বেসিক, আমি আশা করি আপনারা এগুলো সম্পর্কে বেসিক যে ধারণা সেটা আপনাদের আছে। তো অবজেক্ট স্ন্যাপ যেটা, সেটা সম্পর্কে বলতে গেলে এখানে ব্যাপারটা হলো যে আপনি যখন একটা, সাপোজ আমি উপরে যে রেক্ট্যাঙ্গুলারটা দেখতে পাচ্ছেন, এই রেক্ট্যাঙ্গুলারটা নিচে আমি ড্র করব, নিচের দুই দিকে দুইটা লাইন টানলে রেক্ট্যাঙ্গুলারটা কমপ্লিট হবে। তো এটা আমি করতে গেলে আমাকে যেটা করতে হবে, লাইনটা আমি সিলেক্ট করলাম, কিন্তু সমস্যাটা যেটা হলো, লাইন সিলেক্ট করার পরে এইখানে দেখুন যে আপনি যদি এই লাইনের উপরে যদি আপনি এক সাইডে এটা একেবারে এন্ড পয়েন্টে আপনি এটাকে যদি ড্র করতে চান, সেটা এক্স্যাক্টলি ওই কোঅর্ডিনেটটা আপনি পাবেন না। কিন্তু আপনি এই ক্ষেত্রে আপনি অবজেক্ট স্ন্যাপ যদি আপনি ইউজ করেন, তাহলে এক্স্যাক্টলি ওর লাস্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আপনি পাবেন এবং আপনার ডিজাইনটা পুরো পারফেক্টলি অ্যাকুরেট হবে। তো এইটা কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে কিভাবে আপনি লাইনগুলো টেনে এটা করতে পারবেন। এখানে প্রথমে আমি লাইনটা সিলেক্ট করলাম, করার পরে আমি শিফট প্রেস করে শিফট চেপে ধরলাম। শিফটটা আমি চেপে ধরলে দেখুন যে কার্সরের উপরের দিকে একটা সিম্বল দেখাচ্ছে, এটা মানে আপনি যে শিফটটা চেপে ধরেছেন। ধরে এবার আমি রাইট মাউস বাটন আমি যদি ক্লিক করি, করার পরে এখানে দেখেন যে এখানে আমি অনেক অপশন আছে যেগুলো অবজেক্ট স্ন্যাপ হিসেবে কাজ করবে। আমি যদি এন্ড পয়েন্টে ক্লিক করি, মানে যে কোনো এন্ড পয়েন্ট হিসেবে সিলেক্ট করবেন, করার পরে আমি যদি দেখুন অটোমেটিকলি সে এটা স্ন্যাপ করছে এই বাম দিকের এন্ড পয়েন্ট। আমি এখানে যেখানে ক্লিক করি না কেন সে এন্ড পয়েন্টটা নিল, দেখুন এক্স্যাক্টলি লাস্ট এন্ড পয়েন্টটা সে সিলেক্ট করেছে। এরপরে আমি আবার রাইট বাটন ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে ধরে আবার এন্ড পয়েন্ট দিলে নিচের এটা সে সিলেক্ট করে ফেললো। একইভাবে আমি লাইন টুলটার মাধ্যমে আমি আবার এন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, করে আমি আবার অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে রেক্ট্যাঙ্গুলারটা অ্যাকুরেটলি আমি উপরেরটার সাথে নিচেরটা ম্যাচ করে অ্যাকুরেটলি আমি এটা তৈরি করলাম। এরপরে নেক্সট একটা দেখেন, এখানে আছে হলো একটা আমাকে সার্কেল ড্র করতে হবে। সার্কেলটা আমি ড্র করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে সার্কেল টুলটা অ্যাক্টিভ করলাম, কিন্তু আমার এই যে লাইন দেখছেন এই লাইনের সেন্টারটা আমার দরকার। তো শিফট চাপ দিয়ে ধরে মিড পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, মিড পয়েন্ট চাপ দিয়ে ধরে এরপর আমার লাস্ট পয়েন্টটা এন্ড পয়েন্ট দরকার, আবার শিফট চাপ দিয়ে ধরে রাইট ক্লিক করলাম, এন্ড পয়েন্টটা ক্লিক করার পরে দেখুন আমি এক্স্যাক্টলি উপরের ওইটা আমি পেয়ে গেলাম। এরপরে দেখেন আমি উপরের যদি এই শেপটা আনতে চাই, প্রথমে আমাকে একটা লাইন ড্র করতে হবে, শিফট চাপ দিয়ে ধরে এখানে ইন্টারসেকশন যেটা আছে ইন্টারসেকশনটা ক্লিক করলে দেখুন এক্স্যাক্টলি ইন্টারসেকশনটাই সে সিলেক্ট করেছে। আবার আমি যদি ইন্টারসেকশন সিলেক্ট করি, সেকেন্ড পয়েন্ট আমি পেয়ে গেলাম।
এরপরে আমাকে যেটা করতে হবে, আমাকে সার্কেল ড্র করতে হবে। সার্কেল ড্র করতে গেলে আমাকে প্রথমে একটা সেন্টার পয়েন্ট লাগবে, শিফট চাপ দিয়ে ধরে আমি ইন্টারসেকশন দিয়ে ডান দিকেরটা এবং বাম দিকেরটা যদি আমি ক্লিক করি, দেখুন সে সেন্টার পেয়ে গিয়েছে। এবং এবার আমাকে রেডিয়াস দিতে হবে। রেডিয়াস আমি দিব এন্ড পয়েন্ট। আমি যদি এটার এন্ড পয়েন্টটা দিই, দেখুন উপরে যেটা চেয়েছি সেটা সে করে ফেলেছে। তো এভাবেই আপনি খুব সহজেই অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে এগুলো করতে পারবেন। নেক্সট স্টেপগুলো আমি আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে অবজেক্ট স্ন্যাপের কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি আরও কিছু উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, আমি উপরের যে শেপটা, এই শেপটা আনতে গেলে আমাকে প্রথমে একটা লাইন ড্র করতে হবে। শিফট চাপ দিয়ে ধরে আমি এখানে সেন্টার ক্লিক করব। সার্কেলের সেন্টার আমার দরকার। এখন আমি যদি সার্কেলের উপরে ধরি, অটোমেটিকলি সে এটা সেন্টার ক্লিক হচ্ছে। আমি যদি এটা ক্লিক করি, অটোমেটিকলি সে সেন্টার নিল। আবার শিফট চাপ দিয়ে ধরে সেন্টার, দুইটা সেন্টার আমার তৈরি হয়ে গেল। আমি বের হয়ে গেলাম। এবার আমার একটা আমি সার্কেল আঁকবো মাঝখানে। এটার জন্য আমাকে একটা সেন্টার পয়েন্ট দরকার। সেন্টার না, মানে মিড পয়েন্ট দরকার। মিড পয়েন্ট আমি ক্লিক করলে দেখুন এই যে মিড পয়েন্ট পেয়ে গিয়েছে। এবং এরপরে আমার এখানে ইন্টারসেকশন দরকার। ইন্টারসেকশনে আমি যদি এখানে দিই, দেখুন উপরেরটা নিচেরটা ম্যাচ করে গিয়েছে। এর পরেরটা আমি লাইন টুল নিলাম। লাইন টুল নেওয়ার পরে আমি শিফট রাইট ক্লিক। এরপরে আমি এই উপরে শেপ আনতে গেলে আমার কোয়াড্রেট যেই অপশন, সেটা আমাকে ক্লিক করতে হবে। কারণ কোয়াড্রেট, আপনি এখানে সিম্বল দেখে বুঝতে পারছেন, কোয়াড্রেট মানে হলো সে কোন কোন পয়েন্টগুলো সিলেক্ট করছে। কোয়াড্রেটে আমি দেওয়ার পরে এখানে দেখুন যেখানে যেই পয়েন্টটা কাছে ক্লোজ থাকবে সেই পয়েন্টটা সিলেক্ট করছে। তো আমি প্রথমে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, আবার শিফট রাইট ক্লিক, কোয়াড্রেট। এইভাবে আমি সেম অপারেশনের মাধ্যমে আমি উপরের যে শেপটা, সেটা কোয়াড্রেটের অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে খুব সহজে করছি। কিন্তু এবার আমি দিচ্ছি হলো সেন্টার, কারণ আমার এটা সেন্টারটা দরকার। এরপর আমি এটা ফিনিশ করতে চাইলে ক্লোজ, উপরের শেপ নিচের শেপটা চলে এসেছে। এর পরেরটা দেখেন, শিফট রাইট ক্লিক, মিড পয়েন্ট। মিড পয়েন্ট আমি এখানে লাইনটা আগে সিলেক্ট করতে হবে। এরপরে মিড পয়েন্টটা নেওয়ার পরে শিফট রাইট ক্লিক দিয়ে আমি যদি পারপেন্ডিকুলার দিই, দেখেন আমি এই লাইনে পারপেন্ডিকুলার আমি যেখানেই দিই না কেন, ক্লিক করলে সে অটোমেটিক সে এটাই নিবে। তো এভাবে আপনি খুব সহজেই আপনি এটা করতে পারবেন, পারপেন্ডিকুলারটা। আমি যদি স্পেস চাপি, দ্যাট মিনস সে আবার লাইন টুলসের ভিতরে ঢুকেছে। আমি শিফট রাইট ক্লিক দিয়ে আমি পারপেন্ডিকুলার যদি ক্লিক করে এটাতে ক্লিক করি, তার মানে দেখুন, মানে আপনি উল্টাও এটা করতে পারবেন। এবার শিফট রাইট ক্লিক দিয়ে আমি মিড পয়েন্ট দিয়ে এই মিড পয়েন্টটা সিলেক্ট করে দিলে এটা হয়ে গেল। এরপরে এটা দেখেন উপরে যে শেপটা, এই শেপটা আনতে গেলে আমাকে ট্যানজেন্ট যে স্ন্যাপ আছে, ট্যানজেন্ট স্ন্যাপটা ইউজ করতে হবে। ট্যানজেন্ট স্ন্যাপটা ইউজ করতে হবে। ট্যানজেন্টটা আমি সিলেক্ট করার পরে আমি যে কোনো জায়গায় ক্লিক করব, করে আবার ট্যানজেন্ট, উপরেরটা আমার হয়ে গেল। একেবারে সেম এক্স্যাক্টলি এই ওয়েতে রাইট বাটন ক্লিক করে ট্যানজেন্টে ক্লিক করলে সেম অপারেশনের মাধ্যমে এটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি একেবারে 100% অ্যাকুরেট ডিজাইনটা আপনি করতে পারবেন। লাস্ট টিউটোরিয়ালে আপনারা দেখেছেন যে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আপনি কিভাবে অ্যাকুরেটলি একটা ডিজাইন করবেন জিওমেট্রি সিলেক্ট করে। এখানে আপনি লাস্ট টিউটোরিয়ালে খেয়াল করেছেন যে বারবার আপনাকে শিফট ক্লিক করে তারপরে রাইট বাটন সিলেক্ট করে আপনাকে ওই এক একটা অপশন সিলেক্ট করে লেগেছিল অবজেক্ট স্ন্যাপ আলাদা আলাদা। তো এখানে দেখাবো কীভাবে অটোমেটিকলি এগুলো আপনি সিলেক্ট করে দিবেন, আপনাকে বারবার করতে হবে না, অনেক কুইক ওয়েতে। সেটা হলো আপনি নিচে এই যে স্ট্যাটাস বারের এখানে আপনি দেখেন, এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন। এটা হলো অবজেক্ট স্ন্যাপ। এটা যদি আমি ওপেন করে দিই, তাহলে এটার ভিতরে আমি যে অপশনগুলো সিলেক্ট করে দেবো সেগুলো অলওয়েজ সিলেক্টেড থাকবে। অপশন সিলেক্ট করবো বলতে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন, এখানে যে অপশনগুলো দেখছেন এর ভিতরে যেটা যেটা সিলেক্ট করা সেটা সে শো করবে। আমি যদি এখানে সেটিংসে যাই,
সেটিংসে যে দেখেন আমি এখানে যেগুলো সিলেক্ট করা থাকবে শুধুমাত্র সেইগুলাই সে কাউন্ট করবে। তো এখানে ব্যাপারটা হলো যে আপনি যখন কাজ করবেন, এটাই আমি ইন্টারসেকশনটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখানে ওকে দিলাম। আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন আপনি যেন সব সিলেক্ট করবেন না, আপনার যে যখন যতটুকু দরকার তার থেকে হয়তো দুই একটা আপনি বেশি সিলেক্ট করে রাখতে পারবেন, কারণ সব যদি আপনি একসাথে সিলেক্ট করে রাখেন আপনার কাজ করার সময় অনেক সময় একটু সমস্যা হয় এটা সিলেক্ট করতে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি এগুলো সবই সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখন দেখেন আমি লাইন টুল সিলেক্ট করলাম। করার পরে দেখুন অটোমেটিকলি সে কোয়াড্রেট পজিশন এবং সেন্টার সে অটোমেটিকলি সিলেক্ট করছে। আমাকে বারবার শিফট চেপে ওটা সিলেক্ট করা দরকার হচ্ছে না, আমি কত দ্রুত অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আমি এটা করে ফেললাম। দেখুন এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট এভাবে আপনি এটা করতে পারবেন। তো এভাবেই খুবই ফাস্ট এবং খুবই দ্রুত সহজে আপনি অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। অবজেক্ট স্ন্যাপের আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, নেক্সট আমি যখন আরও প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো আরও সামনে, তখন আরও বুঝতে পারবেন যে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আরও কত ভালো কাজ করা যায়।